তো গত ক্লাসে আমরা মোটামুটি চ্যাপ্টার 1টা যখন শেষ করি, তারপর আমরা জাস্ট বলার চেষ্টা করেছিলাম যে আমাদের আসলে ফিলোসফিটা কি, আমাদের টিকিউএম এর কনসেপ্টটা কেমন। খুব সংক্ষেপে বলেছিলাম যে টিকিউএমটা আসলে একটা প্রতিষ্ঠানের সবার ইনভলভমেন্টটা আসলে আমরা চিন্তা করি যখন আমরা টিকিউএম এর কথা চিন্তা করি। বা টিকিউএম দ্যাট মিনস টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা এই ধরনের ইন্সপেকশন বেসড কাজের কোয়ালিটি ম্যানেজমেন্টের হচ্ছে বর্তমানের ধাপ বা কারেন্ট ধাপ। এবং এই কথাটা আমি আগেও বলেছি, এই যে বর্তমানে টিকিউএম যে অ্যাচিভ করা, এইটা এখন চলছে, বাট স্টিল অনেক প্রতিষ্ঠান এটাকে অ্যাচিভ করতে পারেনি। তো এই জন্য তোমরা যদি এই রিলেভেন্ট জিনিসগুলো শিখে ফেলো, আমার মনে হয় কি যে তোমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারলে তোমার কিন্তু দাম অন্যদের থেকে আলাদা হবে এবং তোমরা কি করতে পারবা, বেটার বেটার অপরচুনিটি পাচ্ছ বা বেটার একটা জায়গাতে প্রমিনেন্ট একটা পায়োনিয়ার হিসেবে কাজ করতে যাচ্ছ। তো মোট কথা হচ্ছে আমরা যদি টিকিউএম এর কনসেপ্টটা দেখি, তাহলে এটা বলতে পারি যে এটা বর্তমানের সময়ে সবচেয়ে একটা ফেমাস ওয়ার্ড, যে টিকিউএম ইমপ্লিমেন্ট করতে পারো কিনা বা টিকিউএম এই জিনিসগুলো জানো কিনা। কোম্পানিগুলোতেও যদি তুমি যাও, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করছো, হুট করে জিজ্ঞেস করে বসবে তুমি কি টিকিউএম এর এগুলা পারো, এই নামটা শুনেছো কখনো, কাইজেন শুনেছো? ঠিক আছে, এখন তুমি যদি বলো হ্যাঁ আমি শুনেছি, আমি জানি এটা কিভাবে কাজ করে, বাট আমি রিয়েল লাইফে ঘন কাজ করিনি, তখন তারপরেও তারা বলবে যে ঠিক আছে তুমি যেহেতু জানো, তাহলে তোমাকে এটা শেখানোর জন্য আমার সময় দিতে হচ্ছে না, রাদা তোমাকে আমরা একটা টিমের মধ্যে ইনভলভ করে দিচ্ছি যারা এই ধরনের প্র্যাকটিস গুলো করার চেষ্টা করে। তো এই জন্য টিকিউএম এর জিনিসটা আসলে পরিষ্কারভাবে জানা দরকার, কারণ এইটা টিকিউএম এর যে কিছু টুলস আছে বা এইগুলা দিয়ে আমরা কিন্তু একটা সিস্টেমের 95% পর্যন্ত ডিফারেন্ট টাইপস এর প্রবলেম গুলাকে সলভ করে ফেলতে পারবো। আর যেটা বললাম যে টিকিউএম আসলে কি, যে জাস্ট এটা হচ্ছে এমন একটা ইয়ে, যে এটা হচ্ছে শুধু কোয়ালিটির যে ব্যাপারটা সেটা মেনটেন করবে, নট অনলি টু পার্টিকুলার ওয়ান পার্টিকুলার ডিপার্টমেন্ট, বাট এটা হচ্ছে প্রতিষ্ঠানের সবাই, ইচ অ্যান্ড এভরিথিং, এভরি ডিপার্টমেন্ট, এভরি পার্সন ইজ রেসপন্সিবল ফর দ্য কোয়ালিটি। একটা এক্সাম্পল দিই, খুব সহজ করে বলি, মনে করো মার্কেটিং টিম কি করে বলো তো? মার্কেটিং টিম, আমার কথা কি শোনা যায়? জি স্যার, মার্কেটিং টিম স্যার এই যে এই প্রোডাক্টটা মানে মার্কেটে কেমন চলবে বা তারপর হচ্ছে এটা স্যার পাবলিসিটি নিয়ে কাজ করে স্যার। মার্কেটিং টিম বেসিক্যালি কাস্টমারের সবচেয়ে কাছে যেতে পারে, এক্সটার্নাল কাস্টমারের কাছে চলে যায় এবং যে তারা একটা ইনফরমেশন আনার চেষ্টা করে যে কাস্টমার এই টাইপের প্রোডাক্ট চাই, বিভিন্ন সার্ভে করে বা যেটাই হোক। তো সেই ডাটাটা তারা ইঞ্জিনিয়ারিং টিমের কাছে দেয়। ইঞ্জিনিয়ারিং টিম করে কি করে জানো? ইঞ্জিনিয়ারিং টিম ওই কাস্টমার স্পেসিফিকেশন যেটা দিয়েছে সেটাকে টেকনিক্যাল স্পেসিফিকেশনে কনভার্ট করে, মানে যেটা প্রোডাক্টে ইনভলভ করা যায়। ঠিক আছে, কাস্টমার যেটা বললো সবগুলোতে ইনভলভ করার মতো তোমার বাজেটও না থাকতে পারে, বাট সেটাকে যতটা কাস্টমারের রিকোয়ারমেন্টের সাথে মিট করানো যায় সেই চেষ্টাটা করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম। এরপরে পারচেস টিম, যারা মানে যারা প্রকিউরমেন্ট করে বা পারচেস করে, তারা হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং টিম অলরেডি ডিজাইন করে ফেলেছে যে কিভাবে প্রোডাক্টটা আসবে বা কি ধরনের হবে, সেই অনুযায়ী রেসপন্সিবল যে ধরনের কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দরকার হয় সেই ম্যাটেরিয়াল গুলা পারচেস টিমটা কিনে নিয়ে আসে বাজার থেকে, পারচেজ বা প্রকিউরমেন্ট আমরা যেটাই বলি, কিনে নিয়ে আসে। তারপরে ম্যানুফ্যাকচারিং টিম যারা, তারা কি করে প্রোডাক্টটাকে, পণ্যটাকে ওই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রসেসটা ইঞ্জিনিয়ারিং টিম বাতলে দিয়েছে, বলেছে ফ্লো চার্ট দিয়েছে এইভাবে করতে হবে, ম্যানুফ্যাকচারিং টিম কিন্তু ওই কাজটা করে। এবং এরপরে যে ধাপটা হয় যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল যে টিমটা, তারা আবার চেক করে যে যেটা আমাদের কাস্টমার দিয়েছে বা আমাদের এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে প্রোডাকশন অ্যাক্টিভিটি কন্ট্রোল টিম বা হ্যাঁ প্রোডাকশন অ্যাক্টিভিটি কন্ট্রোল টিম বা এরকম। তারা কি করে, দেখে যে আসলে প্রোডাকশনটা যেমন হওয়ার কথা তেমন হচ্ছে কিনা। কেন এটা কন্ট্রোল করে? কারণ প্রোডাকশনটা যদি যেমন স্পেসিফিকেশন হওয়ার কথা সেদিক থেকে, যেই লাইনে আছে লাইন থেকে যদি সরে যায়, তারা কন্ট্রোল করে আগের লাইনে আনার চেষ্টা করে যে না এইভাবে তো হচ্ছে না, তোমরা এইভাবে করো। তো দেখো এরপর লজিস্টিক ডিপার্টমেন্ট কি করে, সেই পণ্যটাকে আবার সঠিকভাবে প্যাকেজিং করে ট্রান্সপোর্টেশন করে কার কাছে, সেই কাস্টমারের কাছে। এবং এরপরে ইনস্টল করে এবং আদার্স কিছু সার্ভিসেস দিতে হয়, যেটা কাস্টমার সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ার যেটা আছে। এই যে আমাদের মোবাইল ফোন আমরা মনে করো কিনলাম, এখন মোবাইল ফোন কেনার পরে এগুলো সব তো হলো, একটু নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা হলে আমরা কি কাস্টমার কেয়ারের কাছে যাই না, যে বলি না যে আমার এই সমস্যা হয়েছে, তারা তখন তোমাকে খুব সুন্দরভাবে ট্রিট করে।
এখন এখানে প্রতিটা ধাপেই কিন্তু মানুষের রেসপন্সিবিলিটির ব্যাপার থাকে কোয়ালিটি এসপেক্টটাতে। এখন যদি শুধু প্রোডাকশন টিম আর এটা নিয়ে কাজ করে, বাকিরা বলে এটা তো আমি দেখি না, এটা তো কিউসি ডিপার্টমেন্ট দেখে, এটা তো আমি দেখি না, এটা তো প্রোডাকশন ডিপার্টমেন্ট দেখে, তাহলে ব্যাপারটা ওই সংস্কৃতিটা দ্বারা আমাদের বাংলাদেশের মানুষের মতো, যে আমরা চেষ্টা করি কি নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপাই দিতে। তো টিকিওম এর কনসেপ্ট একটু ডিফারেন্ট। টিকিওম এর কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ এই কোয়ালিটির কনসার্ন নিয়ে, মানে কাস্টমার স্পেসিফিকেশন মিট করার জন্য চেষ্টা করবে কোম্পানির। ইভেন টপ ম্যানেজমেন্ট যারা মালিক, সেও সঠিক জায়গা থেকে ম্যাটেরিয়ালটা কেনার জন্য যদি কয়টা টাকা বেশি খরচ হয় সেটা নিয়ে তারা চিন্তা করবে। ইভেন যে একবারে ফ্লোরের সুইপার আছে, ঝাড়ু দেয়, জাস্ট ঝাড়ু দেয়, তাকেও বুঝতে হবে ভালো করে যে কোয়ালিটি কনসেপ্টটা কি। কোনো একটা পার্ট পেলো আর বললো মাটিতে পড়ে আছে ফেলে দিলাম, কারণ এটা হচ্ছে মাটিতে পড়ে আছে মানে কি, ফেলে দেওয়ার জন্য তো মাটিতে পড়ছে, হতে পারে ওটা কোনো ইম্পর্টেন্ট জিনিস, তাকে চিন্তা হবে যে কোনটা কম্পোনেন্টের পার্ট আর কোনটা ফেলে দেওয়ার মতো জিনিস। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু টিকিউএম এর সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে আমি বলতেছি কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আর মনে রাখবা এটা কিন্তু কোনো রুলস না, ইটস এ কালচার, সংস্কৃতি, মানে তোমার মধ্যে ইন্টারনাল ভাবে এটা বিল্ড আপ করতে হবে। এই সংস্কৃতি তৈরি হতে কি একদিন হয়ে যায়? না স্যার। একদিনে সংস্কৃতি তৈরি হবে না। আমাদের বাংলাদেশের মানুষের কিছু সংস্কৃতি আছে, ভালো সংস্কৃতি আছে, খারাপ সংস্কৃতি আছে। হ্যাঁ, তো এই যে সংস্কৃতি যে ব্যাপারটা, এই কালচারটা তোমার মধ্যে ডেভেলপ করতে হবে, যে তুমি সব সময়, কোম্পানি চেষ্টা করছে কোয়ালিটি অ্যাচিভ করতে, কোম্পানির প্রতিটা মানুষের মধ্যে এই চিন্তা আসবে। ঠিক আছে, ইভেন একটা অপারেটর সেও চিন্তা করবে যে এভাবে করলে আমার মনে হয় ভালো হবে, কোম্পানির জন্য ভালো হবে। তো এই যে কথাগুলো বলছি এর মধ্যে কিন্তু কিছু টার্ম চলে আসে, যেমন ওয়ার্কারের এরকম ভাবার সুযোগ দিতে হলে তাকে কিন্তু কিছু এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করা লাগতে পারে অনেক সময়, মানে তাকে নিজের মতো কাজ করার স্বাধীনতা অনেক সময় দেয়া লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন এবার কথা বলবো। তার আগে কোয়ালিটির একটু ইতিহাস আহ বলেছিলাম গতকাল, কাছকে দেখাচ্ছি। তো আসলে আমাদের ফ্রেডরিক টেইলর উনি আসলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট শুরু করেন 1920 সালের দিকে, এবং 30 সালের দিকে ওয়াল্টার শাওয়ার্ট, সম্ভবত বা শেফার্ড, দুটাই বলা, শেফার্ড শাওয়ার্ট যাই হোক, হ্যাঁ, উনি বেল ল্যাবরেটরি থেকে এক্সপেরিমেন্টাল বেসড একটা জিনিস অ্যানালাইসিস করে বের করেন, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ইভ্যালুয়েশনে কোন ধাপ ছিল? স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল দ্বিতীয় ধাপ। সেকেন্ড, হ্যাঁ, দ্বিতীয় ধাপ। তো এরপরে তিনি আবার আরো একটা ভাইটাল জিনিস তৈরি করেন, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট। মনে হয় কন্ট্রোল চার্টটা ডেফিনেটলি তোমরা টুকটাক দেখেছিলা ফার্স্ট সেমিস্টারে। তারপরে হচ্ছে এরপরে তিনি হচ্ছে পিডিসিএ সাইকেল নামে একটা টুলস তৈরি করেন, সেই টুলসটা নিয়ে আমরা কদিন পরে কথা বলবো। এবং সেটাকে আবার আসলে শেওয়ার্ড সাইকেল নামে পরিচিত ছিল। এবং 1940 সালের দিকে এডওয়ার্ড ডেমিং আবার স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, ওটা ছিল কি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এটা কি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল নিয়ে তারা চিন্তা করে। এবং এই স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোলটা কনসেপ্ট থেকে কিন্তু আসলে টিকিএম এর কনসেপ্টটা এসেছে। এবং সেটা আবার উনি পিডিসিএ সাইকেলটাকে, মানে যেটা শেওয়ার্ড আবিষ্কার করেছিল, সেটা আবার উনি এটাকে আরো নতুন করে ফর্মালাইজ করেন। এবং 1940 বা 50 সালের দিকে জুরান এই কোয়ালিটি ইমপ্রুভমেন্টের এবং ম্যানেজারিয়াল রেসপন্সিবিলিটি, ওই যে একটু আগে বললাম যে ম্যানেজমেন্টের কোম্পানির প্রতিটা স্টেজেই কিন্তু কোয়ালিটির কনসেপ্টটা তাদের মধ্যে থাকতে হবে, এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেন জুরান। এটা হচ্ছে একটা ইউএস এর একটা কোম্পানিতে, এই 1940 থেকে 50 সালের সময়ের মধ্যে। 50-এর পরে 50-এর দিকে ডেমিং হচ্ছে যেটা করেন, যে উনি জাপানে যে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য জাপানি বিভিন্ন এসপেক্ট বা ইমপ্লিমেন্টেশন এসপেক্ট গুলা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য জাপানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এবং 1951 সালে জাপানিজ ইউনিয়ন অফ সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাপোর্টে তিনি ডেমিং অ্যাওয়ার্ড পান। কি অ্যাওয়ার্ড পান? ডেমিং অ্যাওয়ার্ড পান। এই অ্যাওয়ার্ডটার যে, সরি অ্যাওয়ার্ড না, মানে অ্যাওয়ার্ডটা হচ্ছে তৈরি করা শুরু হয়, মানে দেওয়ার একটা ব্যাপার হয়, এবং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় যে যারা এই কোয়ালিটি বা টিকিউএম নিয়ে কাজ করবে তারা এই ডেমিং অ্যাওয়ার্ডটা পাবে। তোমাদের আমি যখন পড়াবো শেষ দিকে, আমি ডেমিং অ্যাওয়ার্ড বা দুটো অ্যাওয়ার্ড আছে কোয়ালিটির, বাংলাদেশে ওরকম অ্যাওয়ার্ড পেয়েছে কোনো প্রতিষ্ঠান আমার জানা নেই। ঠিক আছে, কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক প্রতিষ্ঠান এ ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অবশ্য ক্রাইটেরিয়াও থাকে, কিছু অ্যাওয়ার্ড আছে শুধু কান্ট্রি ওয়াইজ বেসড, আবার কিছু আছে ওয়ার্ল্ড ওয়াইড।
তো ওইটার উপরেও বেস করে কিছু হয়। এরপরে 68 সাল বা 60 সালের দিকে আসলে ইশাকাওয়া উনি হচ্ছে কাইজেন ইমপ্লিমেন্টেশন করেন। কাইজেনের নাম ডেফিনেটলি শুনেছি আমরা, এবং কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটাও তিনি অ্যানালাইসিস করার চেষ্টা করেন। 1970 সালের দিকে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট সেটা হচ্ছে মিৎসুবিশি একটা মিৎসুবিশি তো নাম শুনেছো? মিৎসুবিশি গাড়ি বানায়, জি স্যার। আর হ্যাঁ ওরা গাড়ি বানায়, গাড়িটা অটোমোবাইলই বেশি বানায়, আরো অনেক কিছু আছে প্রোডাক্ট। তো এই ধরনের ওরা কোয়ালিটি ডিপ্লয় ফাংশনটা কিন্তু তৈরি করার চেষ্টা করেন। এবং 1986 সালে কাইজেনের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইমাই নামে একজন ডিফাইন করেন। এই যে ধাপগুলা বা এই জিনিসগুলা টার্মগুলা বলার উদ্দেশ্য কি, এই প্রতিটা টার্মে কিন্তু আমি তোমাদের টুকটুক করে শেখাবো। তখন মনে করতে হবে যে এটার পিছনে কে ছিল, কারণ আমি স্লাইডের মধ্যে সবসময় তাদের তাদের নাম রাখবো না, বাট একটু নামটা মনে রাখলে খুব ভালো হয়, তাহলে কানেক্টেড করা যায়। ঠিক আছে, তো এবার আসি টিকিউএমটা আসলে কি। টিকিউএমটা আসলে কি, এটা হচ্ছে একটা ফিলোসফি। একটু আগে বললাম কি সংস্কৃতি বা কালচার, এটা একটা ফিলোসফি, একটা দৃষ্টিভঙ্গি। কালচারটা কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি, তাই না? একটা মানুষের কালচারটা কি, আমাদের দেশের কালচার একরকম, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আর ইউএস এর কালচার কি একই? সংস্কৃতিটা আলাদা, তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা, তাই না? তো এই যে কালচারটা, এটা ফিলোসফিটা কি সেটা নিয়ে আমরা কথা বলছি। তো মেকিং কোয়ালিটি ভ্যালুস ড্রাইভিং ফোর্স বিহাইন্ড লিডারশিপ ডিজাইন প্ল্যানিং এন্ড ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। আসলে এত কথা বলতে খুব কঠিন লাগে। আসলে টিকিউএমটা কে করবে? সবাই করবে। কেন করবে? উদ্দেশ্যটা কি হবে? কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য করবে। আর কিভাবে করবে? কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের মাধ্যমে। কন্টিনিউয়াল মানে হচ্ছে ধাপে ধাপে ছোট ছোট ইমপ্রুভমেন্টের মধ্যে আস্তে 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 করে ভালো করার চেষ্টা করবে। মানে এই ভালোর শেষ কখনো কোনোদিন হবে না। যতই ভালো হোক না কেন, তার থেকে আর একটু ভালো করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে টিকিউএম এর ফিলোসফি। মোট কথা, টিকিউএম এর তাহলে কারা কারা রেসপন্সিবল একটা প্রতিষ্ঠানের মধ্যে? স্যার সবাই। সবাই, সবাই। হ্যাঁ। প্রতিষ্ঠানে সবাই হচ্ছে এর সাথে টপ রেসপন্সিবল, টপ 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 টু বটম। হ্যাঁ, জি স্যার, সবাই। টপ এবং ম্যানেজমেন্ট থেকে তাদের শুরু করে। মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন, যেটা আমাদের কোয়ালিটির সংজ্ঞা বলেছিলাম। কোয়ালিটি জি মিন্স স্যার। কাস্টমার স্যাটিসফ্যাকশন। তার মানে মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাইড আমি করতে পারছি কিনা, সেটার জন্য সবাই ইনভলভমেন্টেড হওয়ার ব্যাপারটা, সেটাই আমরা বলছি টিকিউএম। তার মানে এখানে কেউ কারো ঘরে দোষ দেওয়ার কিছু নাই, দায়িত্ব যদি সবার হয়, তাই না? সবাই তো দায়িত্ব পালন করতে হবে। জি স্যার। তো কাস্টমার স্যাটিসফ্যাকশনকে আমরা চিন্তা করলে দুটো জিনিস নিয়ে আসি। একটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এখানে কি লেখা আছে? কন্টিনিউয়াল। কন্টিনিউয়াল মানে কি? ডিকশনারিতে দেখবা যেটা ধাপে ধাপে বা ছোট ছোট ইমপ্রুভমেন্ট বলা যায়। আরেকটা আছে কি? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। স্যার আর কারণ কি হলো নাকি? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দুটোই বলে, অনেক কন্টিনিউয়াস অন্য জায়গায় বলে। কন্টিনিউয়াল মানে ধাপে ধাপে ইমপ্রুভমেন্ট, সেটা আমরা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করব। এবং এই ইমপ্রুভমেন্ট করতে গেলে কি করতে হবে? অনেক সময় প্রতিটা কাজের মধ্যে যারা এমপ্লয়ি আছে তাদেরকে ইনভলভমেন্ট বাড়াতে হবে। তারা শুধু তাদের দায়িত্বের কাজটুকু, যে আমার কাজ এটুকু সেলাই করা করে শেষ, এমনটা হলে হবে না। তাদের মানসিকতা এমন তৈরি হবে যে তারা সবকিছু নিয়ে, সবার রেসপন্সিবিলিটি গুলা বা ইচ এন্ড এভরিথিং জিনিসগুলো নিয়ে চিন্তা করবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তাদেরকে এমপ্লয়ীদেরকে ইনভলভ করব। তো ইনভলভ করতে গেলে আমাদের যে কোয়ালিটির যে টিকিউএম এর অ্যাপ্রোচটা, এই এই ছবিটা তোমাদের বইয়ে ভাবে নাই। আগের জিনিসগুলো টুকটাক আছে বিভিন্ন ভাবে, এইটা তোমাদের বইয়ের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি। আর বইটা দাঁড়াও, হ্যাঁ পেয়েছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 26-এ একটা ইয়া আকারে, মানে বুলেট পয়েন্ট আকারে আছে, 4-5টা পয়েন্ট আকারে এই ফ্লো চার্টটা দেওয়া আছে কিভাবে আসলে কোয়ালিটি টিকিউএম অ্যাপ্রোচ করে সেই কাজটা। প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে কাস্টমার কি চাই, সেই অনুযায়ী একটু আগে এই কথাগুলো বলেছি, খেয়াল করো। ডিজাইনে প্রোডাক্ট, এই কাজটা কি করে? প্রোডাক্ট ডিজাইনটা কি করে? ইঞ্জিনিয়ার। যেটা কাস্টমারকে মিট করতে পারে, কাস্টমার যে রিকোয়ারমেন্ট সেটা মিট করবে, অথবা কাস্টমার রিকোয়ারমেন্টকে এক্সিট করবে। এরপরে সেই প্রসেসটার জন্য আমাদের যেই ধরনের অ্যাক্টিভিটি দরকার বা আমাদের প্রসেস প্ল্যানিং দরকার, প্রোডাকশন প্রসেসের যে ফ্যাসিলিটিস দরকার, র মেটেরিয়াল, মেশিনারিজ, এগুলার ব্যবস্থা করবে কি? আমাদের কিছু ডিপার্টমেন্টস।
তারপরে সেই অনুযায়ী সেই প্রোডাক্টটা যে হলো সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করা হবে, যে সেটা আসলে আমাদের কন্টিনিউ, সেটা কি আমাদের রেজাল্টটা কেমন আসলো, কাস্টমারের মিটের সাথে কতটুকু যাচ্ছে, এবং সেটাকে আবার একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে, যেটাকে আমরা বলি কন্টিনিউ ইমপ্রুভমেন্ট ইন ফিউচার, মানে এটা থেকে আর একটু বেটার কি করা যেত। এবং এই যে একটু বেটার হওয়ার সুযোগ ছিল, মনে করো তুমি ফাইন্ড আউট করে দেখলা যে র মেটেরিয়াল যেটা এসছে সেটা আরেকটু ভালো হলে আমরা আরো কাজটা ভালো করে করতে পারতাম, তাহলে এই যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা আমাদের র মেটেরিয়াল বা আদার্স আমাদের ইন্টারনাল কোম্পানির ভিতরে তো আমরা নিজেরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টাই করব। এক্সটার্নাল যারা আছে, যেমন আমাদের কোম্পানির বাইরে সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর আমাদের কি করে, প্রোডাক্ট গুলা দেয়, তো তাদেরকে আমরা রেজাল্টটা জানাবো যে তুমি এইভাবে যদি প্রোডাক্টটা দিতে আমার জন্য ভালো হতো। এবং এইভাবে কিন্তু একটা চক্রের মতো করে টিকিউএমটা চলতে থাকে। তো এই যে চক্রের মতো চলার ব্যাপারটা, টিকিউএম এর কনসেপ্টটা, এটাই কিন্তু আসলে আমরা অ্যাপ্রোচ বলি, টিকিউএম এর ইমপ্লিমেন্টেশন ফেজেস বা টিকিউএম এর অ্যাপ্রোচ, যে কোন ধাপে এই কাজগুলা হয়ে থাকে। অনেক জায়গাতে এইটাকে আবার বলে হচ্ছে টিকিউএম ফাংশন, অনেক জায়গায় এটাকে বলে কিভাবে আসলে কোয়ালিটিকে আমি ইমপ্রুভমেন্ট করছি ধাপে ধাপে, সেটা এইভাবে করা হয়। হয়তো দেখতে খুব ডেসক্রিপটিভ লাগছে, ভালো লাগছে না, কিন্তু এইটাকে একটু ডিপলি থিঙ্কিং করতে হবে, আর ব্রেনস্টর্মিং করলে অ্যান্সার চলে আসবে। তো আমাদের ডিস্টিংগুইশিং কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এটাও বইয়ে আছে, এটা বইয়ে ওটার নিচেই আছে, যেটা একটু আগে দেখালাম তার নিচে আছে। তাহলে আমরা কি করব, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট মানে কি, একদিনে ওই যে অনেকে আছে না, মনে করো যেদিন পড়তে বসে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে ফেলে, আবার এক সপ্তাহ খবর নাই, আছে না এরকম? হ্যাঁ, কিন্তু তুমি যদি প্রতিদিনই খুব অল্প অল্প করে পড়ে বা স্কিল ডেভেলপমেন্ট প্রতিদিন অল্প অল্প করে করো, কন্টিনিউটি থাকে বা কনসিস্টেন্সি থাকে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুব বেশি বার্ডেন মনে হবে না। এমন যদি করো যে মনে করো পরীক্ষার আগের দিন পড়তে বসছো, 12 ঘন্টা সময় লাগবে পড়া শেষ করতে, মনে করো তুমি টানা সারা রাত ধরে 12 ঘন্টা পড়লা, তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, নাকি প্রতিদিনই অল্প অল্প করে পড়ে করে তোমার যে জিনিসগুলা ছিল গোলটা তুমি মিট করে রাখলা? প্রতিদিন অল্প অল্প করলে কিন্তু তোমার জন্য খুব বেশি কষ্টও হবে না। এখানে আরো একটা ব্যাপার আছে, বলেছিলাম এটা একটা কালচার, একটা কালচার বা একটা প্রতিষ্ঠান একভাবে চলছে, তুমি নতুন করে একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, প্রথম দিনই সব রুলস ঢালাও করে চেঞ্জ করে ফেললা, কোম্পানির কোনো মানুষ কি মানতে চাবে? না না তাদের স্যার। মধ্যে এর মানসিকতা হবে কি বলেন, 20 বছর চাকরি করে এই কোম্পানিতে এতদিন এই দেখে আসলাম, এখন তুমি আসছো নতুন নিয়ম ইয়ে করতে, ঠিক আছে, আবার শুনি কোথাও চাকরি করো নাই, এক্সপিরিয়েন্সও নাই, এই কথা বলতে পারে। কিন্তু কিন্তু তুমি যদি ছোট ছোট কিছু পরিবর্তন আনো, সেই পরিবর্তনগুলো হয়তো বা বলে, আচ্ছা ঠিক আছে এই কথাটা, আচ্ছা ঠিক আছে করবো না, আস্তে আস্তে কিন্তু তারা এই কালচারের মধ্যে চলে আসবে এবং আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তনটা আসবে। এটা হচ্ছে আমরা বলছি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, যে কোয়ালিটির যে আসলে কোনো, এই যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কেন বললাম, মানে কি এটা একটা স্টেজে যে থেমে যাবে? নট লাইক দ্যাট। কোয়ালিটির কোনো আসলে ফিনিশ লাইন নাই। এটা এমন না যে 100 মিটার দৌড় দিচ্ছি বা 200 মিটার দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পরে কি হলো, আমি থেমে গেলাম, এটা থেমে গেলাম, শেষ, আমার গোলে আমি পৌঁছে গেছি, থেমে গেলাম, এরকম না। এটা প্রতিটা ধাপে ধাপে একটু একটু করে সামনে আগাতে হবে, এবং যখন সামনে আগাতে থাকবা, তুমি যেখানেই যাও না কেন, সেখানেই তোমার কম্পিউটার কিন্তু চেষ্টা করবে তোমার থেকে বেটার কিছু করার জন্য, এবং সেই জন্য কম্পিউটারের সাথে পাল্লায় টিকে থাকতে হলে তোমাকেও একটু একটু করে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে, সেটা ছোট ছোট কিছু ইমপ্রুভমেন্ট হলেও করতে হবে। এই ইমপ্রুভমেন্টটা কি হতে পারে, হতে পারে তোমার প্রসেস খুব ভালো হয়ে গেছে, আচ্ছা কাস্টমার সার্ভিসটা একটু ভালো করা যায় কিভাবে। কাস্টমার সার্ভিসের জন্য তো মনে করো আগে তো তোমাদের একটা কাস্টমার নাম্বার দেওয়া ছিল, সেখানে দুজন অপারেটর হয়তো বা সেটাকে ডিল করতো ফোনে। এখন তুমি চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে, আমরা সেক্ষেত্রে আমাদের তো কাস্টমার অনেক বেড়ে গেছে এবং আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি অনেক কল আসে, কাস্টমার ওয়েটিং এ থাকে, ইন দ্যাট কেস আমরা একটা কল সেন্টার ওপেন কেন করতে পারি না, যে 10 জন থাকবে, সেই কল সেন্টারে কাস্টমারকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করা হবে। এভাবে কিন্তু কাস্টমার ফোকাস করে আমরা কিন্তু ছোট ছোট ভাবে, এখন চিন্তা করো, কাস্টমার কেয়ারে ফোন দিলা, ফোন ধরলো না, অথবা ধরার পরে উল্টা পাল্টা কিছুই বলতে পারে না, বলে কি এসে দেখা করেন তারপর কথা বলবো, সেটা কেমন লাগবে? আর যদি ভালো একটা ওয়েল প্রফেশনাল কেউ যে তোমাকে খুব সুন্দর করে ট্রিট করলো, সুন্দর করে ইনফরমেশন গুলো গুছিয়ে দিল, কোনটা ভালো লাগবে? কাস্টমার স্যাটিসফাইড হবে কখন? স্যার সুন্দর মতন বুঝাইলে কাস্টমার বুঝালে। আর কেয়ার একটা পার্সন। এক্সাম্পল দিই, আমি কম্পিউটারে যত জিনিসপত্র কেনাকাটা করি, আমি অধিকাংশ রায়ান্স থেকে কিনতাম, কিনতাম মানে কেন বলছি, হয়তো আর কিনবো না, এটা হচ্ছে ধরো আমি ছাত্র জীবন থেকে মানে 2012-13 সাল থেকেই যত কম্পিউটারের জিনিস নিজে কিনেছি, আগে তো বাসা থেকে কিনে দিয়ে সেটা আলাদা, আমি রায়ান্স থেকে কিনতাম,
ঠিক আছে? তো রিসেন্টলি এই সপ্তাহ দুয়েক আগে আমার রাউটারটা সমস্যা করছিল। আমি কি করলাম, রায়ান্সের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিলাম। তো যিনি ফোন দিয়েছেন তার কথাবার্তার স্টাইল এমন ছিল যে মনে হচ্ছে যে আমরা যদি প্রোডাক্টটা না মানে প্রোডাক্টটা আমি কিনলে কিনলাম, না কিনলে নাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? মানে আমি বললাম যে এই রাউটারটা কি আছে? তো বলছে যে হ্যাঁ আছে, কিন্তু যদি আপনার আগে কেউ এসে যায় তাহলে আমি তাকে কিন্তু দিয়ে দিব। দেখো, এই কথাটুকু না বললেও কিন্তু চলতো। আছে, দ্যাটস ফাইন, তাই না? আমি যা জিজ্ঞেস উত্তরাতে আছে কিনা, ঠিক আছে? তো আমি সাথে সাথে কি করলাম, এখন আমাদের বর্তমানে যুগটা কি, ইন্টারনেটের যুগ। আমি সাথে সাথে আবার রাউটার দিয়ে ওই রাউটারতে আবার সার্চ করলাম যে এই রাউটারটা আবার ঢাকায় আর কোথায় পাওয়া যায়। দেখলাম আরেকটা প্রতিষ্ঠান আছে, স্টারটেক। নাম শুনেছো কিনা আমি জানি না। জি স্যার। হ্যাঁ, স্টারটেকে ফোন দিলাম। তো ওরা খুবই সুন্দর করে আমাকে বললো যে আমাদের এখানে 4টা ব্রাঞ্চে আছে, আর আমাদের অনলাইনটাও চালু আছে। আপনি চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন, যেহেতু কোভিড পরিস্থিতি বাসা থেকে বের হওয়া লাগলো না। 50 টাকা ডেলিভারি চার্জ। আমি বললাম যদি সমস্যা হয় ওয়ারেন্টির ব্যাপারগুলা, বলে যদি আমাদের সমস্যা হয় তাহলে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমাদের ইনফরমেশন জানালে আমাদের রিপ্লেসমেন্ট টিম যাবে, যে আপনার প্রোডাক্টটা সরাসরি রিপ্লেস করে দিয়ে আসবে। এই যে দেখো, জাস্ট আমাকে সুন্দর করে একটু জিনিসগুলো গুছিয়ে বলাতেই কিন্তু আমি অলরেডি একটা কোম্পানি থেকে আর কোম্পানি দিয়ে চলে গেছি। একটা প্রতিষ্ঠান যখন বড় হয়ে যায় অনেক সময় তাদের মাথার মধ্যে কাস্টমার ফোকাসটা থাকে না। ঠিক আছে? তো এই জন্য কাস্টমার স্টার ফোকাস থেকে মাস্ট। অনেক বড়। স্টার থেকে অনেক বড়, রাইট। কিন্তু স্টার থেকে আমার কেন জানি আগে, আমি এলিফ্যান্ট রোডে ছিল তো ওদের, আমি গিয়েছিলাম দুই একবার। অতটা আমার ভালো লাগেনি ওই সময়, রায়ান্সের প্রতি একটা টান ছিল। আর আমি বেশি যেতাম আইডিবি তে। স্টারটেকটা আসলে এলিফ্যান্ট রোড বেসড একটা প্রতিষ্ঠান। আমি আগে হয়তো বা অতটা কেনাকাটা করি, ওটাও কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান ডেফিনেটলি, বাংলাদেশের অনেক বড় জায়ান্ট। কিন্তু দেখো, রায়ান্সও কিন্তু কম বড় না, বাট জাস্ট তাদের গুড কাস্টমার সার্ভিস, জাস্ট ফোনে আমার সাথে কথা বলার বাধ্য দ্বারা কিন্তু তাদের সেলস কোয়ান্টিটি বা এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? নতুন একটা পেজ তুমি অনলাইন একটা বিজনেস করতে যাচ্ছ, এখানে কাস্টমার ফোকাসটা খুব ভালো করে দরকার তোমার পেজটাকে ডেভেলপ করার জন্য। এবং বড় বড় যেসব পেজ আছে অনলাইন ছাড়া সেলস করে, অনেক সময় তারা গুড কাস্টমার সার্ভিস দিতে পারে না। এই জন্য দেখবে একটা সার্টেন টাইমের পরে ওদের হয়তো বা ওরা একটা ক্রেজ থাকে, মানুষের ওদের উপর টান থাকে, কিন্তু অধিকাংশ মানুষই প্রোডাক্ট কিনে স্যাটিসফাইড থাকে না। বাট টিকিউএম এর ফিলোসফিটা এটাই যে কাস্টমার ফোকাস থাকবো, হোয়াট এভার ইট ইজ। এবং কোম্পানিটা কি করবে, ওয়াইড অ্যাক্টিভিটি করবে কোম্পানিটা, যে প্রত্যেকেই আসলে কোয়ালিটিতে কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য তাদের রোলটাকে প্লে করার চেষ্টা করবে, তার যে স্পেসিফিক যে রোলস গুলো আছে। এটা হচ্ছে অর্গানাইজেশনাল ওয়াইড অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট, কোয়ালিটি সার্কেল। তো এটা নিয়ে আলাদা করে একদিন বলবো, যে এটা আসলে কি হয়, যে কোম্পানির প্রত্যেকে যে যে চেঞ্জ গুলো আসছে ছোট ছোট, এটা কোম্পানির মানুষজনকে মোটিভেটেড রাখতে হয়, না হলে সে কেন এত পরিশ্রম করবে। এই মোটিভেশনটা দুরকম হতে পারে, হয় ফাইন্যান্সিয়াল অথবা কি নন ফাইন্যান্সিয়াল। ঠিক আছে? ফাইন্যান্সিয়ালটা কি, যে তুমি তাকে বছর শেষে বা মাস শেষে ভালো একটা এক্সট্রা টাকা দিলা বা ভালো বেতন দিচ্ছ, সেটা। আর নন ফাইন্যান্সিয়ালটা কি, তোমার কিছুই করার দরকার নেই। তুমি তুমি একটা কোম্পানির বস, তুমি তোমার দুজন এমপ্লয়ি দেখছে খুব পরিশ্রম করছে, তাদেরকে ডাকলা, ডেকে জাস্ট কথা বললা যে ইউ ডুইং ভেরি ডিসেন্ট জব, অনেক ভালো করছো, আমার মনে হয় তোমরা আরো ভালো করতে পারবা। এই কথাটা কিন্তু আসলে কি হয়, গুলির বেগে কাজ শুরু হয়ে যায় এমপ্লয়ের, এটা মোটিভেশনের ব্যাপার। তো এই এমপ্লয় কোয়ালিটি সার্কেলে এরকমই কিছু করা হয়, যে এমপ্লয়ীদেরকে আমরা এম্পাওয়ারমেন্ট যেমন করি, পাশাপাশি তাদেরকে সঠিকভাবে মোটিভেট রাখার চেষ্টা করি। আর একটা এক্সাম্পল হচ্ছে টিম অ্যাপ্রোচ। টিম, তোমরা কি জানো টিম আর গ্রুপের মধ্যে পার্থক্য কি? তো টিম হচ্ছে, টিমের সবাই একসাথে একটা কাজ করা, গ্রুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজগুলা এসে তারপরে একসাথে যোগ হয়। হ্যাঁ, সুন্দর বলেছো, ঠিকই আছে, এটা একই রকম। এখন গ্রুপটা কি করে জানো, একটা কাজ মনে করো তোমাদেরকে আমি 20টা স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাতে দিলাম, বললাম যে এখানে 4জন তোমরা থাকবা, তোমরা প্রেজেন্টেশন দিবা। তা দেখা গেল কি 5জন, তাহলে তোমরা তো ভাগ করে ফেলছো, যে প্রথম 5টা স্লাইড আমি বানাবো, পরের জন ও বানাবে, এইভাবে। তো যদি প্রেজেন্টেশনের দিন আসে, তাহলে তোমাদের দেখা যাবে 15টা স্লাইড নিয়ে আসছো, একজন মনে করো আসে নাই, তার স্লাইডটা ওর ভিতর নাই। কেন নাই?
কারণ এটা তোমার দায়িত্ব ছিল না, তুমি বলবো এটা তো আমার দায়িত্ব না, এটা ওর দায়িত্ব ছিল, ও প্রেজেন্টেশন দিবে, ওরটা নাই, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, শেষ। বাট হোয়াট অ্যাবাউট দ্য টিম? টিম সবসময় এটা করে, একজনের কোনো যদি বিপদ হয় বাকিরা কি করবে, ওকে টেনে ওঠানোর চেষ্টা করবে। একটা উদাহরণ দেই, আমি রিসেন্টলি ক্রিকেট খেলা দেখছি, আমি যদিও ইন্ডিয়ার বা পাকিস্তান এসব ক্রিকেট খেলার সাপোর্ট করি না, বাট আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্রিকেটার এখন খুব ভালো খেলে, পারফরমেন্স ভালো, ফিটনেস ভালো, সবই ভালো, তাই না? আহ, খুব রিসেন্ট আগের কদিন আগের কথা, যে দেখা যাচ্ছে 8 নাম্বার বা 9 নাম্বারে যে ব্যাটসম্যানটা নামছে, মানে সে জাস্ট বোলার, তাকে বোলার হিসেবে নেওয়া হয়েছে, মেবি সে ব্যাটিং পারে, দলের অবস্থা যখন খারাপ, সে চিন্তা করছে না এরকম, মানসিকতা তার এরকম না যে সবাই তো আউট হয়ে গেছে, আমি 2-4টা 4 ছক্কা মেরে আউট হয়ে যাই। ওই অবস্থান থেকে সে খেলছে এবং সেঞ্চুরি করার চেষ্টা করতেছে। এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমে, আমি কিন্তু টিম বলতেছি, দেখবে ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে ওরা টিমই বলে, মানে মিডিয়া, ইন্টারনেট সব জায়গায় বলবে টিম ইন্ডিয়া বলে। দেখবা কি, দেখা যাচ্ছে যে অষ্টম মানে ব্যাটিং করার কথা কার, বিরাট কোহলি বা রোহিত শর্মা, ওরা তো খুব ভালো ব্যাটসম্যান, বিশ্বে এখন বর্তমানে টপ র্যাঙ্কের মধ্যে একজন, তাই না? তো দেখা যাচ্ছে আজকে তারা ফল করছে, বাকিদের বোলারদের চিন্তা এরকম হচ্ছে না যে আরে আমি তো বোলার, আমার কাছে কি ব্যাটিং করে নাকি। তারা কিন্তু চেষ্টা করছে ব্যাটিং করে রান করতে। এই যে কিছুদিন আগে যেন টেস্ট সিরিজ হলো, কয়েকটা প্লেয়ার যেমন অশ্বিন ছিল, সম্ভবত ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ওরা কিন্তু এমন কিছু করেছে যেটা রিয়েলি আউটস্ট্যান্ডিং, ইটস এ পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে? বাট ইন দ্যাট সেন্স আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশটা এখনো টিমের মতো, মানে নিজেদের মধ্যে ওই কানেক্টিভিটিটা হয়ে এখন পারেনি, ঠিক আছে? হয়তো সমালোচনা করা হচ্ছে কিন্তু এটাই সঠিক। কারণ তুমি দেখবা না, নবম বা দশমে একটা প্লেয়ার নেমে সে কিন্তু খুব রেসপন্সিবল নিয়ে ব্যাটিং করার চেষ্টা করবে না, সে যতটুকু টেকনিক্যাল নলেজ আছে ওইটুকু দিয়ে সে আগে ধরবে, আরে ভাই আমি তো ব্যাটিং পারি না। মানসিকতা টিম বিল্ডিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো টিম হলে যেটা হয়, একটা ডাইনামিক্স থাকে, গ্রুপ ডাইনামিক্স, গ্রুপের মধ্যে, গ্রুপ থেকে এটা অনেক অ্যাডভান্টেজেস দেয়, এবং দেখা যায় কি সবার সাথে একটা কোঅপারেশন থাকে, কারো রেসপন্সিবিলিটি কেউ ফুলফিল করতে পারলো না, অন্যজন টেনে তাকে উঠানোর চেষ্টা করে। তো এই সবগুলা মিলেই কিন্তু আমাদের কি হয়, একটা প্রপার টিম হয়। আর টিম যদি হয়, তাহলে মনে রাখবা, টিমে কি কেউ কখনো একজন একজনের দোষ দিবে? গ্রুপে দিতে পারে। না স্যার। এই দোষ না দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমাদের এই কালচার, কোয়ালিটির যে কালচার আনার জন্য আগে এটা খুঁজতে হবে, মানুষের দোষ না খুঁজে নিজেদের মধ্যে কারোর প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে টিম অ্যাপ্রোচ বললাম, বা কম্পিটিটিভ। আমাদের এরপর আসে যেটা কম্পিটিটিভ বেঞ্চমার্ক। তো কম্পিটিটিভ বেঞ্চমার্ক আসলে যখন আমরা প্রোডাক্ট ডিজাইন পড়াশোনা শুরু করব, ওখানে আসবে যে আমি একটা প্রোডাক্ট বাজারে ছাড়তে গেলে আমার কম্পিটিটর কারা আছে এবং তারা বেঞ্চমার্ক কারা। যেমন তুমি এখন একটা সফট ড্রিঙ্কস প্রোডাক্ট বাজারে ছাড়তে যাচ্ছে, যেমন কোকা কোলা টাইপের একটা প্রোডাক্ট, দেখো আমি কিন্তু একটা ওয়ার্ড অলরেডি বলে ফেলছি, কোকা কোলা অলরেডি, কিন্তু তুমি কোকা কোলা কিন্তু চিনোই সবাই। এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, এরা কিন্তু এই মার্কেটে সবচেয়ে লিডিং লেভেলে আছে, পেপসি অথবা কোকা কোলা, ঠিক কি না? হতে পারে বাজারে জি আরো স্যার। অনেক আছে। এই এদেরকে তোমরা ফোকাস করতে হবে যে এরা কিভাবে, এদেরকে আমরা কিভাবে ডিল করব, এবং এদের এই এই কাজ করতেছে, তারা কিভাবে অর্গানাইজেশন সাজিয়েছে, তাদের স্ট্র্যাটেজি গুলা কেমন, সেই অনুযায়ী আমাদেরকে ডিল করতে হবে। এবং প্রত্যেকটা মানুষকে নিয়মিত শেখাতে হবে হাউ টু ডু দিস থিংস প্র্যাকটিক্যালি, কারণ ট্রেনিং ছাড়া সম্ভব না। অধিকাংশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়মিত ট্রেনিং হয়, হ্যাঁ, আবার প্রাইভেট কোম্পানিতে ওরা অনেক সময় ট্রেনিং, মানে ছোটখাটো বাংলাদেশি কোম্পানিগুলো ট্রেনিং করাতে চায় না, বলে যে আরে ধর ট্রেনিং করাতে গেলে এত টাকা খরচ হয় সব। কিন্তু ট্রেনিং ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। টিকিউএম এর কনসেপ্ট গুলো আনার জন্য ট্রেনিং করাতে হবে নিয়মিত। আমরা এমপ্লয়ীদেরকে নিয়ে বসবো যে তোমরা এভাবে করবা, কারণ কোনো ক্ষেত্রে, কোনো ইস্যুর ক্ষেত্রে তাকে বকাঝকা করে লাভ নাই। নিয়মিত যদি তাকে একটা কালচারের মধ্যে বা ট্রেনিং এর মধ্যে রাখো, সে ইউজড টু হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে এর মধ্যে। তো এইগুলো। আর লাস্ট হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল কাস্টমার। ইন্টারনাল কাস্টমার হচ্ছে কোম্পানির ভিতরে তুমি যদি প্রোডাক্টটা ব্যবহার করতে, সেটা হচ্ছে ইন্টারনাল কাস্টমার। আর এক্সটার্নাল কাস্টমার কি, আমি কোম্পানির বাইরে প্রোডাক্টটা কিনেছি, আমি হচ্ছে এক্সটার্নাল কাস্টমার। আমি আগেই বলেছিলাম এই টিকিউএম এর কনসেপ্টটা কি, একটা কালচার। এটা হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে একটা কালচার তৈরি করে ফেলতে হবে, যাতে সবাই
ওই আইনগুলাকে সুন্দরভাবে মেনে চলে, যেটা এনফোর্স করে সম্ভব হয় না। ঠিক আছে? তুমি জোর করে কাউকে অত আইন বানাতে পারবা না, অনেক কষ্ট হবে। কিন্তু কালচার হয়ে গেল, যেমন আমাদের বাঙালির কালচার কি জানো, রাস্তায় ময়লা ফেলা। এটা বাঙালি কখনোই ইয়ে করতে পারে নাই, মানে আহ, দেশ তো 50 বছর হয়ে গেছে, এই কালচার থেকে বাঙালি ফিরে আসতে পারে নাই। বাসে করে যাচ্ছি, ছোটবেলায় আমারও মনে আছে। হ্যাঁ, আমি সহ্য করে চিপস খাওয়ার পর খোসাটা ফেলে দিলাম, তারপর দেখতেছি উড়ে যাচ্ছে। এগুলা কিন্তু আমার মা বাবা আমাকে মারে নাই, বকে নাই, যেটা করো না, আমরাও শিখি নাই। এখন বড় হওয়ার মনে হলো আরে এটা তো উচিত না, বোধ বোধ হয়েছে এখন। এই কালচারটা কিন্তু আমরা যখন আমাদের পরের প্রজন্মকে শেখাবো, আস্তে আস্তে চেঞ্জ হবে, আদারওয়াইজ তো হবে না। ঠিক আছে? এই অভ্যাস বা কালচারের ব্যাপারটা টিকিউএমটা বলছে টোটাল এমন একটা কালচারের মধ্যে নিয়ে আসো, সবার অভ্যাস হয়ে যাবে, কেউ আর এর বাইরে অন্য কিছু করতে ইচ্ছা করবে না। যাই হোক, আমি আসলে সরকারি ব্যাপার অনেক রাজনৈতিক ব্যাপার অনেক সময় বলে ফেলবো, এগুলাকে আবার অন্যদিকে নিও না, ঠিক আছে? এগুলো জাস্ট বোঝানোর সুবিধার্থে বলবো। তো যাই হোক, আমাদের কথাগুলো এখানে সব বলে ফেলেছি। ট্রেডিশনাল অ্যাপ্রোচে কি হয় জানো, কোম্পানির মধ্যে কমিউনিকেশন থাকে না, যে যার মতো কাজ করছে, কারোর সাথে কারো কমিউনিকেশন নাই। ঠিক আছে? এবং স্টাফদেরকে আমরা কন্ট্রোল করি, স্টাফ যদি তার বাইরে একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশনের বাইরে একটা কাজ করে, বলে কেন করলা, জবাব দিতে করতে করতে অবস্থা শেষ। বাট টিকিউএম এ কি করা হয়, ওপেন কমিউনিকেশন, কারো কাছে কারো কোনো প্রশ্ন থাকলে সে করতে পারে, যেহেতু সবাই টিম। এবং এম্পাওয়ারমেন্ট, প্রত্যেক টিমের প্রত্যেককেই কি করা হয়েছে, আলাদা করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার এই কাজটা তুমি এভাবে ডিসিশন মেকিং করে যদি কাস্টমারের জন্য ভালো হয় করতে পারো। এটা হচ্ছে ইন্সপেকশন এন্ড ফায়ার ফাইটিং। মোট কথা ইন্সপেকশন বেস আমরা কোয়ালিটি করি, ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা কোয়ালিটি কন্ট্রোলে। আর এটা হচ্ছে টিকিউএম কি, এমন ভাবে যখন কাজগুলো করছি, কাস্টমার স্পেসিফিকেশনের জন্য সবাই কাজ করতেছে, দেখা যাবে কাস্টমার স্পেসিফিকেশন মিট করবেই, এটা প্রবলেমের যে ব্যাপারটা সেটা আগে থেকে প্রিভেনশন হয়ে যাবে। ফোকাস করি আমরা ট্রেডিশনালি ইন্টারনাল ফোকাস, যে আমাদের নিজেদের একটা রোল আছে সেটা। আর আমরা টিকিউএম এ কাস্টমার কি চাচ্ছে সেইটাই আগে ফলো করি। এক্সটার্নাল ফোকাস অন কাস্টমার স্ট্যাবিলিটি সিকিং, যেটা বলছি আমরা, যে আমরা জেনারেলি একটা প্রতিষ্ঠান একটা রুলস বানায় ফেলে, ওটার মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এইভাবে আমরা চলছি আজ থেকে 10 বছর, এইভাবে বলে প্রথম দিনই তোমাকে ভয় দেখায় দিবে। বাট টিকিউএম বলছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, একটু একটু করে বাড়াও, একটু ভালো করার চেষ্টা করো, বলতেছে অলওয়েজ দেয়ার ইজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট, একটু একটু করে ভালো করার সুযোগ কিন্তু থেকে যায়। সেই কাজটাই কিন্তু এখানে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে বলার চেষ্টা করেছে। এবং এখানে হচ্ছে রিলেশনশিপ, যেটা হচ্ছে এখানে হচ্ছে টিকিউএম হচ্ছে কোঅপারেটিভ থাকার, ওখানে একজন আরেকজনকে প্রতিযোগিতামূলক, মানে কি জানো, কে কাকে কাবাডির মতো টেনে টেনে নামাবে, বুঝছো? বাংলাদেশে কাবাডি খেলা হয় না, জি জাতীয় স্যার। খেলা, তো ওই জাতীয় খেলার মতো কে কাকে কোম্পানির মধ্যে তুমি দেখবা, কোম্পানির মধ্যে দেখবা যে এ ওর ঘাড়ে দোষটা পাচ্ছে, এটা তো আমার দায়িত্ব না। তোমরা তো যাচ্ছ, টুকটাক চোখে পড়বে এই 1 মাসের মধ্যেও, নাকি পড়েনি এখনো, নাকি পড়েছে? স্যার যখন প্রোডাকশন আপডেটের জন্য হচ্ছে যাওয়া হয় তখনই দেখা যাচ্ছে যে লাইন চিপ সুপারভাইজারের দোষ দেয়, সুপারভাইজার বলে এটা লাইন চিপের কাজ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, সরি। অ্যালোকেটিং দ্য ব্লেম। ঠিক আছে? এই যে রিলেশনটা তো ভালো না, এই জন্য আমাদের মেইন টার্গেট কি হবে টিকিউএম এ, সমস্যাটা একবার গোড়া থেকে সলিউশন করা, যে সমস্যাটা কোথা থেকে আসছে সেটা সলিউশন করা। এই যে একজনের ঘাড়ে একজনের দোষ চাপানোর যে মানসিকতাটা, এটাও আমাদের শুধু কোম্পানি না, আমাদের আমাদের ব্যক্তিগত কালচারও এটা, এটাও আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। ঠিক আছে? কারণ ছোটবেলা থেকে আমাদেরকে ডেভেলপ করা হয় না যে নিজের দোষ নিজে নিতে শিখো, আমি পারি নাই, আমার হয় নাই, না আমি ওই জন্য পারি নাই। ঠিক আছে, আমি ওই জন্য পারি নাই। মানে এই যে কালচার গুলা, এই কালচার গুলো কিন্তু একদিনে পরিবর্তন হবে না। আবার তুমি পরিবর্তন করতে চাইলেও পরিবেশ বা সমাজ তোমাকে পরিবর্তন করতে দিতে যাবে না, বাট স্টিল আমাদের করতে হবে। ঠিক আছে? স্টিল আমাদের করতে হবে। ওই যে ময়লা ফেলার কথা বললাম না, আমি একটা চমৎকার একটা এক্সাম্পল দিই, মানে এক্সাম্পল না, আমার লাইফের ঘটনা বলছি। আমি যখন 2016-তে জয়েন করি, তো 16-তে যেই রোজার মাস আসছিল, ইফতার পার্টি হয়েছে কোম্পানি। তো কোম্পানি ইফতার পার্টিটা হয়েছে বনানী একটা বড় একটা 5 স্টার রেস্টুরেন্টে হয়েছে। তো ওখানে গেলাম আমরা। তো ওখানে আমরা ইফতার করার পরে বের হলাম, আমাদের সাথে ফরেন এক্সপার্টরাও ছিল, কোরিয়ান দুজন ছিল, তারা বেসিক্যালি আমাদের ওই প্ল্যান্টের আইএনডি ডিপার্টমেন্টের চিফ ছিল। ঠিক আছে? তো আমরা খাওয়া দাওয়া শেষে আমাদের লাস্টে একটা 1 স্কুপ করে আইসক্রিম দিছে, ওয়ান টাইম ইয়ের মধ্যে, ওই প্লাস্টিকের যে মানে জাস্ট মোট কাপ আইসক্রিম যেমন হয় ওরকম একটা কোটার মধ্যে দিয়েছে। তো আইসক্রিমটা আমরা খেলাম হাতে, ঠিক আছে, আমাদের হাতে ছিল। তো
ফরচুনেটলি আমার যেটা হয়েছে, সেদিন আমি ঠান্ডার কারণে আমি আইসক্রিমটা খাইনি। তো আমাদের সাথে অনেক কলিগরা আইসক্রিমটা নিয়ে গাড়িতে উঠে পড়লো, কারণ আমাদের আবার রাতের বেলা শিফট ধরতে হবে, ঠিক আছে, ওই দিন আমার মেবি নাইট শিফট ছিল। তো আমরা ফিরে আসলাম, ঠিক আছে, গাড়িতে উঠছি, উঠার পরে দেখলাম হাইস মাইক্রো বাসে জানলা দিয়ে একটু পর পর কি করি আমরা, খাওয়া দাওয়ার পরে ফেলে দিই না, জি স্যার। তাই তো, ফেলে দিছে ফেলে সবাই। তো দেখি যে মিস্টার কো, উনি যে কোরিয়ান, উনি কি করলেন, উনি ওনার একটা ব্যাকপ্যাক ছিল, ছোট একটা ব্যাকপ্যাক, কোরিয়ানরা ওনাদের কাছে ব্যাগের মধ্যে অনেক টুকটাক জিনিস থাকতো, আর ওনার ফোনও থাকতো ব্যাগের ভিতরে। দেখ, তো উনি কি করলো, ব্যাগ থেকে একটা পলিথিন বের করলো, ছোট একটা পলি ব্যাগ বের করে ওর মধ্যে ওটা ঢুকায় মাথা বেঁধে ব্যাগের মধ্যে রেখে দিল। তো ওনার পাশে আমাদের সিনিয়র ম্যানেজার বসছিল, বলছে মিস্টার কো, হোয়াট ইউ আর ডুইং, তুমি কি করছো, ফেলে দিতে পারো। নো, আমার কান্ট্রি তো আমি নোংরা করি না, তাহলে তোমার কান্ট্রিকে আমি কেন নোংরা করবো। বুঝছে, আমার কোরিয়াতে আমি কোনো ফেলিনি, তাহলে তোমার কান্ট্রি, আমি একটা গেস্ট মানুষ এই দেশে আসছি, হতে পারে আমি 3-4 বছর এখানে আছি, আমি দেশের অংশ, আমি বাংলাও বলতে পারি, বাট আমি কেন করব। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওই যে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ওনাদেরকে ওইভাবে ডেভেলপ করা হয়েছে। আমাদের স্কুল কলেজ গুলাতে হয়তো এখনো এরকম ডেভেলপমেন্ট হয় না, বাট চেঞ্জ আসতেছে অনেকখানি, অনেক ভালো কিছুই আসতেছে চেঞ্জেস। তো এই চেঞ্জেস গুলা করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে বলছি বোঝানোর জন্য, উদ্দেশ্য শুধু এটা না যে বুঝে চলে গেলাম, ক্লাস পাস হয়ে গেল, এটা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে নিজের ছোট ভাই বোনদের শেখানো, যাতে তারা বড় হয়ে শিখতে পারে। ঠিক আছে। তো যাই হোক, আসলে মোট কথা আমাদের এই কালচার পরিবর্তনের ব্যাপারটা কিন্তু আমরা ঠিক আমি বলি যে অর্গানাইজেশনের কালচার চেঞ্জ হয়ে যাবে, অভ্যাস মানুষের পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যে যে ময়লাটা ফেললাম বা যে কথা বললাম, এটা কিন্তু কি আমাদের অভ্যাসগত সমস্যা, এবং আমরা এটাকে সমস্যাটা মনেই করি না, মোস্ট অফ দেম, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার যাই হোক, তো এবার লিডারশিপের ব্যাপারগুলো আসে, যে কিভাবে টিকিএম এর লিডারশিপ বা ওই যে টিম থাকলে টিমে কি হবে, কি হবে, লিডার থাকবে, টিম লিডার। লিডার থাকবে। তো লিডারশিপটা আসলে এটা তোমরা আরো ভালো করে পড়বা, আইবিএম এ ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ম্যানেজমেন্ট নামে একটা কোর্স আছে, ওখানে খুব ডিটেলস পড়ানো হবে। বাট লিডার বেসিক্যালি কি করে জানো, তোমাকে ফ্রন্ট থেকে সাপোর্ট দিবে, একবার সামনে থেকে, ঠিক আছে। সে নিজের মতো বসে থাকবে আর তুমি কাজ করবে এমনটা না, যেটা ম্যানেজার করে। ম্যানেজার কি করে, তোমাকে দায়িত্ব দিয়ে শেষ, সে বসে আছে। লিডার সামনে থেকে ফ্রন্ট করবে, দিবে। যেমন বাংলাদেশের সাকসেসফুল একজন লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা নিঃসন্দেহে সবাই বলবে, ঠিক আছে। ওনার মতো লিডার না থাকলে দেশ স্বাধীন হইতোই না, এটা মানতেই হবে, ঠিক আছে। এবং ওপেন কমিউনিকেশন, তার সাথে যে কেউ কথা বলতে পারবে। বঙ্গবন্ধু যখন বেঁচে ছিল, ওনার বাসায় যে কেউ যেতে পারতো ওনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, ঠিক আছে, যে কেউ যেতে পারতো। ধানমন্ডি 27 নাম্বার, আমি তো বড় হচ্ছে ওইদিকেই, আমার বাবাও গিয়েছে বিভিন্ন প্রয়োজনে এবং কথা বলেছে। যাই হোক, মিটিংটা নতুন করে শুরু হবে, আমরা জয়েন করে নিবো আরেকবার, ঠিক আছে।